Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning Academy, Tube Science Educational YouTube চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে মানে বহু প্রত্যাশিত তোমরা প্রত্যেকেই স্কুল সার্ভিস কমিশনের সমস্ত গেজেট নোটিফিকেশনও দেখেছো এবং তারপরে তোমরা স্কুল সার্ভিস কমিশনের তোমার বলা যেতে পারে আমাদের যে নিউ নোটিফিকেশানটা সেটাও দেখেছো এবং সেই রেসপেক্টে আমি সমস্ত রকমের পোস্ট আমি ভিডিও দেইনি, আমি নোটিফিকেশানের সমস্ত রকম পোস্ট আমাদের টেলিগ্রামে এবং তার সাথে আমাদের সমস্ত কমিউনিটি স্ট্যাটাসে দিয়েছি এবং তোমরা ইতিমধ্যে সম্পূর্ণ দেখেছো। তো আজকে আমরা সেই তোমার এটা নিয়েই একটা বিশেষ বড় কিছু তথ্য নিয়ে আলোচনা করব যে নোটিফিকেশানটা দিয়েছে এই নোটিফিকেশানের মধ্যে মূল সমস্যাগুলো কোন জায়গায় এবং এই নোটিফিকেশানে অনেকজন বলছে যে নাকি স্যার এই নোটিফিকেশানটার একটা বিশেষ সমস্যা যে এর মধ্যে নাকি নতুনদের কিছু থাকলো না এবং যাবতীয় তথ্যাদি এবং পুরনো ক্যান্ডিডেটরা পুরনো টিচাররাও কেন পরীক্ষায় বসতে চাইছে না, তাদের এত কেন অবজেকশন, সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় কি বলতো দেখি, স্কুল সার্ভিস কমিশনের যে নিউ নোটিফিকেশানটা দিয়েছে এই নোটিফিকেশানে যে কাণ্ড কারখানাগুলো করেছে সেই কাণ্ড কারখানাগুলো আমাদের রাজ্য সরকার যে করেছে তা কতটুকু গ্রহণযোগ্য তার উপর ভিত্তি করে। তো প্রথমে যদি আমি একটা করে পয়েন্ট নিয়ে আলোচনা করি তাহলে আমার মনে হয় বেশি ক্ল্যারিফাই হয়, কারণ অনেকে অনেক রকমভাবে আলোচনা করেছে। আমি যদি পয়েন্টগুলোকে নিয়ে একটা কোন পয়েন্টের পুরো আলোকপাত করতে হবে। প্রথমে হচ্ছে ভ্যাকেন্সি। প্রথমে যে ভ্যাকেন্সিটাকে নিয়ে আমাকে একটু বলার দরকার যে ভ্যাকেন্সিটা এখানে দিয়েছে বলা যেতে পারে ওল্ড ক্যান্ডিডেটদের 24K এবং নিউদের জন্য মোটামুটি 20K। এবার প্রশ্নচিহ্ন হচ্ছে যে এই দুটো ভ্যাকেন্সি যা তোমরা দেখছো যে ভ্যাকেন্সি ফরম্যাটটা দিয়েছে সেই ফরম্যাটটা হচ্ছে এই দুটো মিলে 44,203 জনের ভ্যাকেন্সি রয়েছে। তো এই ভ্যাকেন্সিটা তো মোটেও কম নয়, ডেফিনেটলি কোনো কম নয়, কিন্তু এই যে 24,000 এই ভ্যাকেন্সিটা কিন্তু আজকের ভ্যাকেন্সি নয়, এইটা 2012 এসএসসি হওয়ার পর থেকে 2013, 2014 এবং 2015 ভ্যাকেন্সি, ঠিক আছে এইটা। এবার তারপরে 15 থেকে আজকে 25, প্রায় 10 বছরে মাত্র নাকি 20,000 ভ্যাকেন্সি রয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে মাত্র 3 বছরে এত ভ্যাকেন্সি। তখন ব্যাক টু ব্যাক 2012তে এসএসসি হয়েছে, তারপরে 3 বছরের মধ্যে এত ভ্যাকেন্সি আর মাত্র 20,000 ভ্যাকেন্সি। এবার এই 20,000 ভ্যাকেন্সির মধ্যে সাবজেক্ট ওয়াইজ যে মডিউলিটি, সাবজেক্ট ওয়াইজ পৃথকীকরণ করার পর ভ্যাকেন্সি প্রতিটা সাবজেক্টে দেওয়া রয়েছে। প্রত্যেকে তোমরা প্রথমে যখনই ধরো আমি একটা সাবজেক্ট নিয়ে কথা বলছি, বাংলার ধরো 2400 বা 2700 সামথিং একটা ভ্যাকেন্সি আছে। তো এই ভ্যাকেন্সিটা কিন্তু মোটেও এবছরের ভ্যাকেন্সি নয়, এটা দুটো পুরনো নতুন দুটো মিলিয়ে কিন্তু এই ভ্যাকেন্সিটা ক্রিয়েট করা হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আমার প্রশ্নচিহ্ন এটা যে এদের সুপ্রিম কোর্টের যে রুলস অ্যান্ড রেগুলেশন সুপ্রিম কোর্ট যে তথ্যাদি দিয়েছিল সেইখানে যে সিলেকশন প্রসিডিওর সেটা কিন্তু 2016-এর মতোই রাখতে হবে, ঠিক আছে, 2016-এর মতোই রাখতে হবে। এর সিলেকশন প্রসিডিওর সম্পূর্ণ 2016-এর মতো রাখতে হবে। সেই জায়গায় কেমনভাবে চেঞ্জ হলো, অনেক কিছু চেঞ্জ হয়েছে, আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। এবার সবচেয়ে বড় কথা, দুটো সেপারেট নোটিফিকেশান কেন আসলো না? 24,000 ক্যান্ডিডেটরা 24,000 পোস্টের যে ক্যান্ডিডেটদের জীবন আজকে দুর্বিষহ। এরা এখন রিভিউ পিটিশানে গেছে, রিভিউ পিটিশান অবধি রাজ্যের ক্ষমতা থাকে, রিভিউয়ের পরে কিউরিয়েটিভ যেতে পারে, তারপর কনস্টিটিউশনাল রিভিউ যেতে পারে। এরা অত সহজে কিন্তু এই পোস্টের পরীক্ষাটা কিন্তু নিতে তারা দেবে না। তার কারণ এই জায়গায় যে 18,000 ক্যান্ডিডেট জেনুইনভাবে চাকরিটা পেয়েছিল তারা কিন্তু এনিহাও পরবর্তীতে পরীক্ষা দিলে হলে আইনের ফাঁক দিয়ে যতদূর অবধি যাওয়া যায় ততদূর অবধি কিন্তু তারা যাবে, এ বিষয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো। এবার এই যে তোমার একসাথে নোটিফিকেশান দিয়ে দেওয়া হলো, এর দরুন সমস্যাটা কি হলো, এই যে নিউ ক্যান্ডিডেট যারা জীবনে এসএসসি বলে কোনো শব্দটাই জানতো না
তারা জাস্ট পরীক্ষাটা বসতো। যদি সেপারেট নোটিফিকেশান হতো তাহলে হয়তো এই নোটিফিকেশানটাকে আমরা জোরপূর্বক তার পরীক্ষাটা নেওয়াতে পারতাম আন্দোলন মারফত, যে আপনি ওইটা হয়েছে, ওইটা সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় ব্যবস্থা দেখবে, আপনি নতুন নোটিফিকেশান দেন, কারণ 10 বছর ধরে স্কুলের শিক্ষা ব্যবস্থা ভয়াবহ। কিন্তু সরকার প্রচণ্ড চালাক। সরকার এই চালাক মর্মে কী করলো, দুটোকে একবারে গোলমালিয়ে দিল এবং গোলমালিয়ে দিয়ে বলল এটা আটকালে এটা করতে হবে না, এবং এটা তো আটকাবেই। তার কারণ সরকার রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হোক চাই না হোক, তারপরে কিউরিয়েটিভ যাবে, কনস্টিটিউশনাল বেঞ্চে যাবে, বিভিন্ন কারণ আছে। মাদ্রাসা সার্ভিস কমিশন বাজেয়াপ্ত করার পর কিউরিয়েটিভ থেকে বেঁচে এসছে, প্রচুর কাহিনী আছে। তো আমার বক্তব্য, দুটো সেপারেট নোটিফিকেশান দিলে সমস্যাটা কোথায় ছিল আমি জানি না। ঠিক আছে, এইটা আমি ভ্যাকেন্সি রিলেটেড পয়েন্ট প্রথমে যেটা আলোচ্য বিষয়। কেউ কিন্তু এই বিষয়টা আলোকপাত খুব কম লোক করছে, আমার যেটুকু মনে হয়েছে। এবার 2 নম্বর, প্রথম কথা হচ্ছে তোমাদের যে নোটিফিকেশানটা দিয়েছে, নোটিফিকেশানের মধ্যে বা গেজেটের মধ্যে যা রয়েছে, তোমাদের অবশ্যই কলকাতা গেজেটের মধ্যে তোমাদের যে সিলেকশন প্রসিডিওর, এই সিলেকশন প্রসিডিওরের মধ্যে 60 মার্কস তোমার কিসে রাখা হয়েছে, সাবজেক্টে রাখা হয়েছে, তাই না? তারপর তোমার মোটামুটি 10 মার্কস রাখা হয়েছে একাডেমিক। তারপর হচ্ছে 10 মার্কস রাখা হয়েছে এক্সপিরিয়েন্স, ডেফিনেটলি 10 মার্কস রাখা হয়েছে লেকচার ডেমনস্ট্রেশনস, মানে ডেমো। তারপর 10 মার্কস রাখা হয়েছে ইন্টারভিউ। এবার অনেক ক্যান্ডিডেট এটাতে খুশি। তার কারণ কেন, পুরনো অনেক ক্যান্ডিডেট ছিল বিভিন্ন সাবজেক্টের, তারা একটা কথা বলতো যে আমাদের মাধ্যমিকে না একটু কম মার্কস ছিল, তারা কিন্তু আর এইটাতে কোনো অবজেকশান ক্রিয়েট করবে না। উচ্চ মাধ্যমিক একটু কম মার্কস ছিল, অবজেকশান ক্রিয়েট করবে না। আমি বলি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেটদের বেশিরভাগই কিন্তু 60%-এর অ্যাবাভ মার্কস থাকে, ফলে তাদের কোনো যায় আসে না। কিন্তু অন্যান্য সাবজেক্টে এটা একটা বিগ ম্যাটার করবে। এবার দেখো, এই জায়গায় যেটা নিয়ে সবার মধ্যে প্রচণ্ড আলোচ্য বিষয় এবং সবার মধ্যে দেখা যাচ্ছে প্রচণ্ড উন্মাদনা, সেটা কোন বিষয়টাকে নিয়ে জানো? সেটা হচ্ছে এই জায়গায় এই 3টা জিনিসটাকে নিয়ে, যে এক্সপিরিয়েন্সের জন্য 10। আচ্ছা তুমি বলো, এক্সপিরিয়েন্সের জন্য যে 10টা দিয়েছে, এই 10টা আমি গ্রহণ করি অথবা না করি পরের ব্যাপার। প্রথমে একটা কথা বলি যে এই 10টা কতটুকু গ্রহণযোগ্য, আমি নতুন পুরনো ছেড়ে দিলাম। এই 10-এর পাশে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, পার্মানেন্ট তো ঠিকই আছে, তারপরে তুমি যদি কোনো কন্ট্যাকচুয়ালও বলা যেতে পারে তুমি কাজ করে থাকো, তাহলে কিন্তু তুমি পাবে। তার মানে যারা ধরো তোমার বলা যেতে পারে আজকে তোমার বিএডের জন্য, বিএডের তোমার হচ্ছে যে করাতে গেলে যে তোমার ইগুলো হয় 2 বছরের জন্য, যে সমস্ত স্কুলের পার্মানেন্ট টিচার বিএড করতে গেলে যে ডেপুটেশনস ভ্যাকেন্সির উপরে যাদের, তারা পাবে। কন্ট্যাকচুয়াল পোস্টে যদি স্কুল নিয়োগ করে তারা পাবে। বিভিন্ন রকমভাবে এটা যে কারা পাবে, তোমার পার্মানেন্ট টিচার তো পাবেই, পার্মানেন্ট টিচার পাচ্ছে তাতে কোনো সমস্যা নেই, পরের ব্যাপার। কন্ট্যাকচুয়াল যে পাবে এটা কিন্তু খুব বিশাল ব্যাপার, ঠিক আছে? এবার পার্মানেন্ট টিচাররাও যে পাবে, পার্মানেন্ট টিচারদের মধ্যে তো যোগ্যতা অযোগ্যতা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে প্রশ্নের দোলাচল রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যোগ্য অযোগ্য কিন্তু এখনও অবধি ক্ল্যারিফাই করা যায়নি। সিবিআই রিপোর্ট দ্বারা যোগ্য অযোগ্য ক্ল্যারিফাই করা গেছে, কিন্তু সিবিআই রিপোর্টটাকেও কিন্তু সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করেনি। তাই জন্যই কিন্তু তাদের যোগ্য অযোগ্য প্যানেলটা কিন্তু উঠিয়ে দিয়েছে। এবার আমি মানলাম যে না, যারা যারা চাকরি করতো তাদেরকে স্পেশাল প্রভিন্সে 10 দিচ্ছে, তারা তো আগে 60 মার্কসে কোয়ালিফাই করে আসবে, তারপর তো বসবে, তার আগে তো বসতে পারবে না। ঠিক আছে, আমি সব মেনে নিচ্ছি, কিন্তু আমার কথা বলো, যে 920 জন বা 1100 জন মতো ক্যান্ডিডেট যারা যারা পরীক্ষায় বলা যেতে পারে তোমার হচ্ছে অযোগ্য বলে প্রমাণিত হলো, তাদের জন্য যে 1100 ক্যান্ডিডেট চাকরি পেল না, যারা ওয়েটিংয়ে বসে থাকলো, তারা কি করবে? তারাই নাকি শুনেছি কালকে রাত্রে তারা নাকি একটা কেস ফাইল করেছে। এবার সেটা সত্যতা অসত্যতা পরের ব্যাপার, গোটা আমি ফেসবুক জুড়ে দেখলাম, সেটা নিয়ে একটা বিশাল বড় তোমার আলোচনা সাপেক্ষ চলছে। এটা আমি বলবো না এটা কি ভুল কি খারাপ, আমি সেগুলো পরের ব্যাপার, আমার জাস্ট এটা মনে হয়েছে, ঠিক আছে? এইবার যেটা সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন, যে এই যে দেখো, যদি আমি প্রাইমারির কথা বলি, প্রাইমারিতে 5 মার্কস ইন্টারভিউ, 5 মার্কস অ্যাপটিটিউডেই করাপশানস রোখা বড় মুশকিল হয়ে যায়। সেইখানে প্রায় 20 মার্ক হাতের পুরে চলে যাচ্ছে।
এবার একটা কথা বলি, এই 60 মার্কের মধ্যে ধরো সাপোজ আইসে যেহেতু পুরনো ক্যান্ডিডেটরা বসছে, যদি দেখা গেল ইজিয়েস্ট কোশ্চেন করলো, মোটামুটি 60তে মোটামুটি সবাই 40-45 পেলো, ঠিক আছে, একাডেমিক মোটামুটি একটু এফেক্ট করবে, কেউ 6 পাবে, কেউ 8 পাবে, কেউ 10 পাবে, ঠিক আছে। এইবার এক্সপিরিয়েন্সটা একটা বিগ ইম্প্যাক্ট করে ফেলবে। 2 নম্বর হচ্ছে 10 মার্ক ডেমো আর 10 মার্ক 20-র মধ্যে যে ধরো এখানে ফুল মার্কস পেয়েছে, ধরো একটা ক্যান্ডিডেট 50 পেলো, আর একটা ক্যান্ডিডেটও 50 পেলো, এ ধরো 10-এ 10, এও ধরো 10-এ 10, ঠিক আছে, পেলো। এবার ধরো একটা ক্যান্ডিডেট যে অযোগ্য ক্যান্ডিডেট সে ধরো 30 পেয়েছে, তার ধরো এক্সপিরিয়েন্স নাই, একাডেমিকে সে ধরলাম 8 পেয়েছে, তাহলে কত হলো 38, ঠিক আছে, বোঝো, সে ধরো একাডেমিকে 38 পেয়েছে, সে 50, এদিক থেকে ধরলাম হচ্ছে তার তোমার হচ্ছে 70, 50, 60, 70, অ্যাপ্রক্সিমেটলি ধরো একটা ক্যান্ডিডেট 70 পেয়েছে, আর একটা ক্যান্ডিডেটকে ধরলাম সে তোমার হচ্ছে কত পেয়েছে, 8 পেয়েছে, ঠিক আছে, বা এখানে আমরা ধরলাম হচ্ছে 40, ন্যূনতম 40। দেখো খাতা যদি ম্যানিপুলেশনস করে কী হবে বলা বড় মুশকিল। 40-48 যদি হয়, আর এখানে যদি 20-তে 20 পায়, তাহলে তুমি ভাবতে পারছো কোন জায়গায় যাবে, তার 68। তার মানে এইখানে একটা কথা বোঝার ব্যাপার আছে, এই যে কন্ট্রাকচুয়াল যে সার্টিফিকেট, এই কন্ট্রাকচুয়াল সার্টিফিকেট কিন্তু বিক্রি হবে, একবারে বিক্রি হবে, স্কুল টু স্কুল বিক্রি হবে কন্ট্রাকচুয়াল সার্টিফিকেট। যার পয়সা আছে সার্টিফিকেট বের করে না 10-এ 10 পাবে। কি পরিমাণ মানে বলা যেতে পারে, মানে ম্যাচুরেশনসের অভাব বলা যেতে পারে, আর মানে এইরকমভাবে নোটিফিকেশানস আসছে। প্রথম বক্তব্য আমার, এটা দেখে আমি খুব ভারাক্রান্ত এবং আমি সত্যি অবাক হয়ে গেছি যে এইভাবে নোটিফিকেশানস দেওয়ার মানেটা কি। এবার যারা ধরো ওয়েটিং ক্যান্ডিডেট তারা কিন্তু এটা করেছে, আমি জানি না তাদের সত্যতা কী, সত্যতা কতটুকু ঠিক। এবার অনেকজন প্রশ্ন চিহ্ন করছে যে নিউ ক্যান্ডিডেট যারা ধরো এই বছরই পরীক্ষাটাতে বসতো, নিউ এক্সাম দিত, বর্তমান যা পরিস্থিতি প্রেক্ষাপট, যদি কোশ্চেন মোটামুটি ইজি হয় নিউ ক্যান্ডিডেটদের সিলেকশন হবে না, একবারে বাংলা হিসাব। তার কারণ কেন? তার কারণ নিউ ক্যান্ডিডেটরা শুধু জাস্ট একটা জায়গায়, এই দুটো জায়গায় তাদের কন্ট্রোলেশনের মধ্যে রয়েছে, এই দুটো জায়গায় কন্ট্রোলেশন পাওয়ার পর যদি এই জায়গায় তাদের 20-তে 2 বসিয়ে দেয়, তাদের কেউ কিন্তু প্রশ্নচিহ্ন উঠাতে পারবে না। অ্যাপটিটিউড টেস্ট নিয়ে কিন্তু প্রচুর কেস হয়েছে, সেইখানে কিন্তু বারবার এই কথাটা বলা হয়েছে যে না, ওটা সেই সময় স্যার বিচার বিভাগীয় স্যার ভেবেছিলেন যে এর থেকে বেশি দেওয়া যাবে না। যেমন তুমি ডেসক্রিপটিভ পেপার নিয়ে যেমন কোনো কেস করা যায় না, তেমন এই ইন্টারভিউ প্রসেসের নাম্বার নিয়েও কোনো কেস করা যায় না, সে কেসকেও তুমি কিছু করতে পারবে না। এবার প্রশ্নচিহ্ন হচ্ছে এই যে এত কিছু জলঘোলা রয়েছে, 2016 দুটো সেপারেট ভ্যাকেন্সি না করে নোটিফিকেশান বের করা, এবং তারপরে ওবিসি, তারপরে যেটা সবচেয়ে বড় সমস্যা, ওবিসি যে সমস্ত তোমার বলা যেতে পারে কাস্টগুলো এখন আর ভ্যালিডেশনস নেই, বিচার বিভাগীয় সুপ্রিম কোর্ট সেটা পর্যবেক্ষণ করছে, সেইখানে নতুন করে যারা ফর্ম ফিল আপটা শুরু করবে, সেই ফর্ম ফিল আপটা কীভাবে হবে। এইবার যারা 2016 সালে ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করেছিল, তারা তো সেই সময় টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিল, তারা তো পরীক্ষা নিতে অসমর্থ বোধ করলো, তাহলে তাদেরকে কেন আবার টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে? ঠিক আছে, প্রচুর প্রশ্নচিহ্ন হয়ে আছে, ঠিক আছে। এইবার সবচেয়ে বড় প্রশ্ন কথা যে আদৌ কি এক্সামটা হবে। দেখো প্রথম কথা একটা বলি, সরকার কিন্তু একটা এক্সাম নেবে, সরকার কিন্তু একটা এক্সাম নেবেই যদি খুবই জোরপূর্বক হয়, যদি খুব ধাক্কা বড় না খায় সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চের মধ্যে, তাহলে কিন্তু সরকার পরীক্ষাটা নেবে। এইবার তোমার একটা কথা বলি, সরকারের মেন এখন প্রারম্ভিক উদ্দেশ্য কি জানো? ফর্মটা ফিল আপ করিয়ে টাকাটা উঠিয়ে নেওয়া। ডিএ মামলা, রিভিউ পিটিশন দিয়ে লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা সুপ্রিম কোর্টে যাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আমি তোমাকে একটা কথা বলি, এক্সাম কিন্তু হবে, কবে হবে বলা বড় মুশকিল। তার কারণ নতুন ভ্যাকেন্সি যে 20K প্রপোজড হয়েছে, সেই 20,000 ভ্যাকেন্সি কিন্তু ওকে পূরণ করতেই হবে, আজ নয় কাল, 1 বছর নয় 2 বছর পর, আবার এমনও হতে পারে 3 বছর পর। এবার কেউ বলতে পারে স্যার আপনি বলতে পারেন, আপনি কেমন করে বলছেন, সমস্ত তোমার হচ্ছে বলা যেতে পারে ডেট দিয়ে দিয়েছে পরীক্ষার, প্যানেলের ডেট দিয়ে দিয়েছে। আমি একটা কথা বলি যে প্যানেলের ডেট দিয়েছে, যদি ক্লিয়ার করে ফেলে, রাজ্য সরকার ক্লিয়ার করে ফেলে, আমাদের এর থেকে ভালো উন্মাদনার আর কিছু থাকে না। কিন্তু যত দ্রুত নিয়োগ করবে
তত কিন্তু করাপশনসের সমস্যা মানে সম্ভাবনা বেশি। তার কারণ কোনো কিছু বোঝার আগেই নিয়োগ হয়ে যাওয়া, এটাও কিন্তু একটা টেকনিক হতে পারে। এবার দেখো এই রাজ্য সরকার কি করতে পারে না, আজকে 18,000 টিচাররা যখন অর্ধনগ্ন অবস্থায় মিছিল করছে, এর থেকে বড় প্রমাণ আর আমাদের পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই। তো ফলে আমার একটাই প্রশ্নচিহ্ন, যে কমিশনসের বিরুদ্ধে এত অ্যালিগেশনস, তাকে দিয়েই যখন আবার এক্সামটা কন্ডাক্ট করানো হচ্ছে, ফলে সুপ্রিম কোর্ট স্পেশাল এডুকেটর, স্পেশাল প্রফেসর, স্পেশাল অধ্যাপক বা বিভিন্ন শিক্ষাবিদ নিয়োগ করে পরীক্ষা পদ্ধতি, সিলেকশন প্রসিডিওর বেঁধে দেওয়ার উচিত ছিল, আমার এটা ব্যক্তিগত অভিমত। সেই জায়গায় দাঁড়িয়ে এত গোটা নাম্বার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের মধ্যে, কন্ট্যাকচুয়াল পোস্টের মধ্যে দিয়ে নতুনদের তো জীবন প্রায় বঞ্চিত করে দেওয়ার মতন অবস্থা। এবং যারা বলা যেতে পারে সেই সময় আগেও চাকরি পেয়েছিল, এখন কোন দুর্নীতি পরায়ণ কোন লোক চাকরি পাবে, কার কন্ট্যাকচুয়াল সার্টিফিকেট আছে এক্সপিরিয়েন্সের, সত্যি বলা বড় মুশকিল। তবে এই জায়গায় দাঁড়িয়ে বড় প্রশ্নচিহ্ন, ধোঁয়াশা, যে আদৌ কি পরীক্ষাটা হবে। এবার কেউ বলতে পারে স্যার প্রপোজ করে দিয়েছে এই দিনে পরীক্ষা হবে। দেখো ভাই, আমি একটা কথা বলি, আমি WBPSC মূলত পড়াই, প্রাইমারি মূলত পড়াই। আমি একটা কথা বলি, WBPSC ডিসেম্বর মাস নাগাদ বলেছিল 10 মের মধ্যে যে সমস্ত শিডিউলগুলো দিয়েছিল কিছু এখনও অবধি ক্লিয়ার করতে পেরেছে? এমন সামান্য পরিমাণ প্রিলিমিনারি রেজাল্ট, মিসলিনিয়াসের রেজাল্ট অফ দি স্টেট গভর্নমেন্ট দিতে পেরেছে। তো ফলে অনেক প্রতিশ্রুতিই তো আমাদের রাজ্যে হয়ে থাকে, তার ক্ল্যারিফিকেশনস, তার বাস্তবায়ন নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন আছে। যে নোটিফিকেশনস রাজ্য সরকার প্রকাশ করেছে, এতে আমি নিশ্চিত রাজ্য সরকার জানে যে সবাই যে কেস করবে, কেসের দরুন আর পরীক্ষা নিতে হবে না, এটা একদিক দিয়ে লাভ। যদি পরীক্ষা হয়, আমি বলবো পরীক্ষা হওয়া অত্যন্ত প্রয়োজন। তার কারণ 10 থেকে 12 বছর ধরে সমস্ত শিক্ষার্থী সবাই বসে রয়েছে পরীক্ষা দেবে বলে, এবং তারা তাদের সাবজেক্ট সাবজেক্ট পড়াশোনা করবে না। ডেফিনেটলি তোমাকে পড়াশোনা করতে হবে, তার কারণ যতক্ষণ তোমার শরীরে প্রাণ আছে ততক্ষণ তোমাকে পরিশ্রম করে চেষ্টা করতে হবে যদি একটা সিট তুমি নিতে পারো। কিন্তু এর পেছনে এটাও বলতে হবে যে সরকারকে সবসময় বাই প্রেশারাইজ করা, যে ওপেন টেন্ডার না ক্লোজ টেন্ডার করছেন, আপনি কাকে দিয়ে আমাদের খাতা চেক করাচ্ছেন। যেমন ডেটা স্ক্যানটেককে দিয়ে খাতা চেক করি আজকে এই রকম হয়ে গেল। সত্যি আপনি OMR 10 ইয়ার্স প্রিজার্ভ করছেন না, সেটাকে পুড়িয়ে ফেলে দিচ্ছেন। তো ফলে পরীক্ষা নিলেই হলো না। আজকে যে দুর্দশায় 24,000 ক্যান্ডিডেট, 24,000 টিচার্স ফেসে রয়েছে, আগামী দিনেও ফাঁসবে। তার কারণ দুর্নীতি করতে গেলে, দুর্নীতির পথ সুগম করতে গেলে কোনো না কোনো দিক ফাঁক ফোকর রাখতে হবে, এটা কিন্তু নিশ্চিত। যাই হোক, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আমি খুব পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি, তার কারণ এগুলো না আলোচনা করলে অনেকজনই জিজ্ঞাসা করছে যে কিভাবে এটা কি সম্ভব আদৌ। দেখো, এক্সাম হতে পারে, সরকার খুবই চাইবে, কারণ সরকার চাইবে যত তাড়াতাড়ি, তুমি দেখবে যত তাড়াতাড়ি বিক্রি বাট্টা হয়ে যায় তত মাটি মিশিয়ে দিয়ে দেওয়া। কিন্তু অত সহজ নয়। আমাদের এমন তোমরা তোমাদের মতো পড়াশোনা করো। তার কারণ দেখো, পরীক্ষা কিন্তু সরকার নিয়ে নিতে পারে, কারণ খুব দ্রুততার সাথে কিন্তু পরীক্ষাটা হয়ে যেতে পারে। কিন্তু সম্ভাবনা কিন্তু খুব আমি কেন জানি না ক্ষীণ দেখছি। তার কারণ যে নোটিফিকেশান বা যে গেজেট নোটিফিকেশান প্রকাশ পেয়েছে, এই নোটিফিকেশানে পরীক্ষা হওয়াটা কিন্তু খুব আশ্চর্যের বিষয়। এখন যদি হয়, হতেও পারে, ফলে রিস্ক নিও না, তুমি তোমার মতো স্টাডি করো। দেখো, সত্যি কথা বলতে কি বলো তো, পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পেতে গেলেও জেনুইনিটি থাকার প্রয়োজন। তার কারণ যদি জেনুইনিটি না থাকে, তাহলে তুমি কি পরীক্ষা দেবে, পাশ করবে, কিন্তু চাকরি পাবে না, তাই না? তো সবচেয়ে বড় প্রশ্ন এবার দেখো, আরও কিন্তু আমি কি যে কথাগুলো বললাম, যে সমস্ত ব্যাপারে তোমাদের ইন্টারফেয়ার করে থাকতে হবে, সমস্ত বিষয় সম্পর্কে ওয়াকিবহল হয়ে জানতে হবে। তার কারণ আজকে পুরনো শিক্ষক শিক্ষিকারা ভেবেছিল যে না, আমরা যোগ্য, আমাদের কোনো ভয় নেই। আজকে যদি এই কথাটা তোমরা আবার ভাবো, তাহলে কিন্তু এই রিপিটেশনস আবার হতে পারে। ফলে তোমরা তোমাদের মতো সাবজেক্টের প্রিপারেশনস নাও। হ্যাঁ, তো ফলে যা হবে আমি আপডেট দিতে থাকবো। আশা করছি এই ভিডিওটি তোমাদের কাছে মূল্যবান বা গ্রহণযোগ্য ভূমিকা রাখবে। আমি যে তথ্যগুলো দিলাম, পজিটিভ রাখো, মাইন্ডসেট পজিটিভ রাখো। এতদিন পর যারা পরীক্ষার সুযোগ পেয়েছো, তারা অবশ্যই পড়াশোনা করো এবং র্যাপিডলি খবরগুলোও রাখো। তার কারণ বুঝতেই পারছো, চারিদিকে প্রচুর নেগেটিভিটি। এবং আমার শুধু একটাই প্রশ্ন আমি শেষ পন্থায় করে থাকি, যে এই দুটো ভ্যাকেন্সিকে যে একসাথে মার্চ করে যে বিজ্ঞপ্তিটা আসলো, এখনও রিভিউ পিটিশন ফাইল করা হয়েছে,
রিভিউটা যদি অ্যাকসেপ্ট হয়, বাই চান্স যে 5% চান্স আছে রিভিউ অ্যাকসেপ্ট হওয়ার, নাকি আমাদের কনস্টিটিউশনাল কনসেপ্ট বলে যে রিভিউ অ্যাকসেপ্ট হওয়ার 5% সম্ভাবনা, সুপ্রিম কোর্টের বিচারপতি রিভিউ, আর কিউরিয়েটিভ 1%। তো 5% সম্ভাবনাও যদি ওপেন হয় তাহলে আর কি নিয়োগটা হবে? রিভিউ ওটা যখনই রিভিউটা অ্যাকসেপ্ট হয় তখন কিন্তু আবার ওপেন কোর্ট হিয়ারিং হয়, আবার ওপেন কোর্ট হিয়ারিং হলে আবার 1 থেকে 1.5 বছর। আদৌ কি নিয়োগটা হবে? আমি চাইছিলাম যে ঘটনাটি ঘটে গেছে তাদেরকে আলাদা করে রাখুন, নতুনদের আলাদা করে দুটো সেপারেট নোটিফিকেশান চাই, টেন্টেটিভ নোটিফিকেশান দিন, পরীক্ষা নিন। তার কারণ যখন সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট তথা সমস্ত বিচার বিভাগীয় ব্যবস্থা শিক্ষা নিয়ে খুব প্রাসঙ্গিক। যদি আপনারা এটা বলতেন যে আমাদের শূন্যপদ অনেক কিন্তু ছাত্রছাত্রী শিক্ষক পাচ্ছে না, সুপ্রিম কোর্ট একটা না একটা ব্যবস্থা করতো নতুনদের জন্য। কিন্তু এখন যে মানে বলা যেতে পারে একটা খিচুড়ি পেকে গেল, এর যে ভবিষ্যৎ কতদূর বলা বড় মুশকিল। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।